দোষ যে কার তা বলা শক্ত। আসলে দোষ কারও নয়, দোষ পরিবেশের। ওই পরিবেশের মধ্যে শান্তি নিজেকে মানিয়ে নিতে পারেনি। না পারার জন্যেও তাকে দোষ দিই না, কারণ সে মানবী, দেবী নয়। দ্বিতীয় পক্ষের বর তাকে বিয়ে করে এনে প্রথম দিনই শোবার ঘরে একটি অয়েল পেন্টিং ছবি দেখিয়ে বলেছিলেন, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার দূরদৃষ্ট, তাইও রইল না। ভেবেছিলাম আর বিয়ে করব না, কিন্তু মায়ের অনুরোধে করতে হলো। ওই ছবির নিচে রোজ 2টো করে মহীশূরী ধূপকাঠি জেলে দিই, তুমিও দিও। আর একটা অনুরোধ করব, যদিও তুমি খোকনের মায়ের স্থান অধিকার করতে পারবে না, কিন্তু তবু ওকে কাছে টেনে নিও। এই কথা শোনা মাত্র খোকনকে কাছে টানার প্রবৃত্তি চলে গিয়েছিল শান্তির, আর ইচ্ছে হয়েছিল ওই ছবিটাকে টেনে আছড়ে মাটিতে ফেলে দিতে। তার স্বামী নরেশবাবু শিক্ষিত লোক, তিনি ঠিক প্রথম দিনই যদি ওই কথাগুলো অমন আবেগগদগদ কণ্ঠে না বলতেন, তাহলে হয়তো শান্তির মনের অবস্থা অন্যরকম হতো। অন্য কারণও ছিল। নরেশবাবুর মা বিষধর সর্পিনী একটি। যখন কথা বলেন মনে হয় ছোবল মারছেন। বিয়ের পরই তিনি শান্তির রূপের এবং শান্তির বাবা মায়ের ছোট নজরের যে কড়া সমালোচনা করেছিলেন, তাতে শান্তি যদি পাথরের মূর্তি হতো তাহলে ফেটে যেত। সে পাথরের মূর্তি নয় বলেই বিদীর্ণ হল না, কিন্তু তার মন বিষাক্ত হয়ে গেল। বাইরে লোক দেখানো ভাবে খোকনকে সে আদর করতে গিয়েছিল, কিন্তু নরেশবাবুর মা হাঁ হাঁ করে উঠলেন, এমন ভাব করলেন খোকন যেন শত্রুর কবলে পড়েছে। খোকনকে নরেশবাবুর মাই খাওয়াতেন, নাওয়াতেন, কাছে কাছে রাখতেন। খোকন রাত্রে তার কাছেই শুতো। নরেশবাবুর মা এমন একটা ভাব দেখাতেন যেন সংসারের সব কিছুই খোকনের, তার সেবা যত্নের কোনো ত্রুটি সহ্য করবেন না তিনি। তার সেবা যত্ন তিনি করবেন নিজের হাতে, আর শান্তি কেবল দাসীর মতো সে সেবার উপকরণ জুগিয়ে দেবে। খোকনের জামা কাপড়ে সাবান দেবে, তার জন্য ভালো মন্দ খাবার করবে, ব্যাস, আর কিছু না। খোকনের বয়স মাত্র 3 বছর, কিন্তু কি আদুরে, কি বায়নাদার ছেলে। বাড়ির আবহাওয়ায় তার কান্না, চিৎকার, চেঁচামেচির ঝড় বইত রাত্রিদিন। অতিষ্ঠ হয়ে উঠেছিল শান্তি। সে যদি লেখাপড়া জানত, যদি অন্য কোথাও স্বাধীনভাবে জীবনযাপন করবার তার সুযোগ থাকত, হয়তো পালিয়ে যেত সে। কিন্তু সে সুযোগ ছিল না তার। একটা অনড় খুঁটিতে বেঁধে সংসার তাকে চাবকাচ্ছিল। চাবুকটা হলো ওই খোকন, আর চাবুক চালাচ্ছিলেন তার ঠাকুমা। কিন্তু একটা কথা শুনলে আপনারা হয়তো বিস্মিত হবেন। ওই চাবুকটাকে, ওই খোকনকেই আদর করবার ইচ্ছা ক্রমশ অঙ্কুরিত হতে লাগলো তার মনে। অমন সুন্দর অনিন্দ্যকান্তি ফুটফুটে ছেলে দেখলেই কোলে করতে ইচ্ছে করে, যে চুমু খেতে ইচ্ছে করে। কিন্তু তার এ গোপন ভালোবাসা প্রকাশ করবার উপায় ছিল না। তবু খোকনকে প্রায় সে আড়ালে ধরবার চেষ্টা করত। একদিন ধরেও ছিল, কিন্তু খোকন তার হাতে কামড়ে দিয়ে ছুটে পালিয়ে গেল, আর চিৎকার করে বলতে লাগলো, ঠাকুমা, ঠাকুমা, লাক্ষুসী আমাকে জাপটে ধরেছিল। সর্পিনীর সঙ্গে সঙ্গে ফনা তুলে তেড়ে এলেন। এইভাবেই চলছিল, কিন্তু একভাবে চিরদিন চলে না। সর্পিনীরাও অমর নয়। খোকনের বয়স যখন 5 বছর, তখন তার ঠাকুমা মারা গেলেন। শান্তির মনে হলো এইবার বুঝি খোকন তার কাছে ধরা দেবে, কিন্তু দিল না। ঠাকুমা তাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, শান্তি ডাইনি, শান্তি রাক্ষসী, ওর কাছে খবরদার যাসনি। কিছুতেই সে যেতে চাইতো না শান্তির কাছে। বাড়ির পুরনো ঝি সৌদামিনী তাকে তেল মাখাতো, স্নান করাতো, ভাত খাওয়াতো। সৌদামিনীর কাছেই রাত্রিবেলা শুতো সে।
শান্তিকে সে নানাভাবে জ্বালাতন করত কেবল। কখনো তার কাপড় ছেড়ে দিত, কখনো তেলের শিশি উল্টে দিত, কখনো সাবানটা ফেলে দিত কুয়োর ভিতর। নরেশবাবু কিচ্ছু বলতেন না। শান্তি একদিন তাকে বলেছিল, ওকে তুমি একটু শাসন করো, কি দুষ্টুমি যে করে, আর আমাকে কি খারাপ খারাপ গাল যে দেয়। নরেশবাবু একটু মুচকি হেসে বলেছিলেন, আমার শাসনও শুনবে না, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। সেদিন যে ঘটনাটা ঘটল তা সামান্য, কিন্তু তা অসামান্য হয়ে উঠল ঘণ্টা কয়েকের মধ্যে। ভাড়ার ঘরে শব্দ শুনে শান্তি চিৎকার করে উঠল, কে রে? কোনো উত্তর নেই। ঘরের ভিতর ঢুকে দেখে খোকন নাগরির ভিতর হাত ঢুকিয়ে খেজুরে গুড় খাচ্ছে, মুখে বুকে হাতে খেজুর গুড় মাখামাখি। তবে রে! একটা চেলা কাঠ নিয়ে তেড়ে গেল শান্তি। খোকন ছুটে বেরিয়ে গেল রাস্তায়। রাস্তায় বেরিয়ে সে হাসি মুখে চেয়ে রইল খিড়কির দরজাটার দিকে। ঠিক সেই সময় একটি ফটোগ্রাফার আবির্ভূত হলেন রাস্তার আর এক প্রান্তে। ইনি সেই জাতের ফটোগ্রাফার যারা ঘুরে ঘুরে নানা রকম ফটো তুলে বেড়ান এবং দাও মাফিক সেগুলো বিক্রি করেন। অনিন্দকান্তি খোকনের ফটোটা তিনি তুলে নিলেন। তুলে নিয়ে চলে গেলেন তিনি। খিড়কির দরজায় মুখ বাড়িয়ে শান্তি ডাকাডাকি করতে লাগলো, আয় আয়, শিগগির আয় বলছি। খোকন এলো না, হাসতে লাগলো। তবে রে! তাড়া করে বেরিয়ে এলো শান্তি। খোকন ছুটতে লাগলো। বেশিক্ষণ ছুটতে হলো না তাকে। একটা প্রকাণ্ড লরি আসছিল, তার তলায় চাপা পড়ে গেল সে। সন্ধ্যাবেলা নরেশবাবু এসে দেখলেন শান্তির দেহটা ঘরের আড় কাটা থেকে ঝুলছে। আত্মহত্যা করেছে সে। 30 বছর পরে কুমোরখালি চ্যারিটেবল ডিসপেন্সারি। ডাক্তারবাবুর চারিদিকে নানা রকম রোগীর ভিড়। সামনের দেওয়ালে একটি ক্যালেন্ডার টাঙানো। ক্যালেন্ডারে খোকনের ছবি। খোকনের সেই ফটোগ্রাফ একটি ঔষধ ব্যবসায়ী কাজে লাগিয়েছেন। মল্টের বিজ্ঞাপন দিয়েছেন। খোকনের হাতে কায়দা করে মল্টের শিশিটাও ধরিয়ে দিয়েছেন তারা। খোকন যেন মহানন্দে মল্ট খাচ্ছে। বুকে মুখে চারিদিকে মল্ট মাখামাখি। খোকন হাসছে, চমৎকার দেখাচ্ছে। রোগীর ভিড়ের মধ্যে একটি যুবতী বারবার চেয়ে দেখছে খোকনকে। মাঝে মাঝে নির্নিমেষ হয়ে যাচ্ছে সে। তোমার কি চাই? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন তাকে। আমার শাশুড়ির কোমরে ব্যথা হয়েছে ডাক্তারবাবু। কতদিন থেকে? দিন 7 হয়েছে। আচ্ছা, একটা মালিশ লিখে দিচ্ছি, রোজ 2-3 বার মালিশ করো, আর গুলি দিচ্ছি কয়েকটা, 4 ঘন্টা অন্তর খাইও। 3 দিনের ওষুধ দিলাম। প্রেসক্রিপশন নিয়ে তবু বসে রইল মেয়েটি, চেয়ে রইল ক্যালেন্ডারের ছবিটার দিকে। যাও, ওষুধ নিয়ে যাও, ডাক্তারবাবু বললেন। হ্যাঁ, এই যে যাচ্ছি। ওটা কার ছবি ডাক্তারবাবু? ওটা ক্যালেন্ডার। ও। মেয়েটি আরও কিছুক্ষণ ছবিটার আশেপাশে ঘুরঘুর করল, আরও বার কয়েক দেখল, তারপর ওষুধ নিয়ে চলে গেল। তারপর দিন আবার এলো সে, চেয়ে রইল ছবিটার দিকে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কেমন আছেন তোমার শাশুড়ি? ভালো আছেন। 3 দিনের ওষুধ দিয়েছি তো, আজ তবে এলে কেন? না, এমনি, মানে এই ছবিটাকে দেখতে এলাম। ছবিটা খুব ভালো লেগেছে? চুপ করে রইল। হঠাৎ ঠোঁট দুটো কেঁপে উঠল তার, চোখে জল ভরে এলো। কি হলো? না, কিছু নয়। একটু অপ্রস্তুত হয়ে চোখের জল মুছে ফেলল সে। তারপর বলল, জানি না কেমন করে ওর ছবি এখানে এলো। কার ছবি? আমার খোকনের। 5 বছর বয়সে সে মারা যায়। এ ছবি আপনি কোথায় পেলেন? ক্যালেন্ডার কি?
নিরক্ষর পাড়াগায় মেয়েকে ক্যালেন্ডার কি তা বোঝানো শক্ত। তোমার ছেলে এই রকম ছিল? অবিকল, সেই মুখ, চোখ, সেই হাসি। আচ্ছা, ছবিটা তুমি নিয়ে যাও। দেবেন আমাকে? দেবেন সত্যি? ডাক্তারবাবু ক্যালেন্ডারটা পেড়ে তার হাতে দিলেন। ছবিটাকে সে ক্রমাগত চুমু খেতে লাগলো। আমাকে ছেড়ে কোথায় পালিয়েছিলি? কোথা পালিয়েছিলি? চল, বাড়ি চল। ছবিটাকে বুকে জড়িয়ে নিয়ে চলে গেল। ছবি জন্মে খোকন যে মাকে পেল, সে তার নিজের মা, শান্তি, না আর কেউ? কে জানে।